নমস্কার। রবিবারের সন্ধ্যা অর্থাৎ রবিবারের সন্ধ্যা ৮টা মানেই ত্রিনেত্রা সাহিত্য পত্রিকা আয়োজিত সান্ধ্যকালীন বিশেষ লাইভ অনুষ্ঠান বা আড্ডা অনুষ্ঠান সাহিত্য সৃজন সৃষ্টি আড্ডা। এই অনুষ্ঠানের আজকের হচ্ছে 112তম পর্ব, সরি 212তম পর্ব, মানে 4 বছর ধরে, 4 বছরেরও বেশি, 212তম পর্ব আজকে। তো 4 বছরেরও বেশি সময় ধরে চলছে এই অনুষ্ঠান সাহিত্য সৃজন সৃষ্টি আড্ডা। তো এটার নামটা এরকম কারণ হচ্ছে সেই লকডাউনের সময়ে শুরু হয়েছিল এই আড্ডা অনুষ্ঠান, যাতে একটু মানুষ প্রত্যেকেই একটু সৃজনমূলক কাজের মাধ্যমে কিছু সৃষ্টি করতে পারে, এই উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল। কিন্তু আপনাদের এতটাই সহযোগিতা পেয়েছি যে এই অনুষ্ঠানটা আজকে তাই 212তম পর্বে উপনীত হয়েছে। তাই জন্য ত্রিনেত্রা পরিবারের তরফ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং একরাশ অভিনন্দন যে আপনারা পাশে আছেন বলে, সাথে আছেন বলে আজ এই অনুষ্ঠানটা আমরা এতদিন ধরে চালিয়ে নিয়ে যেতে পারছি। আর আছেন আপনারা যারা অংশগ্রহণ করছেন, কবি বন্ধু, বাচিক বন্ধু, সঙ্গীত শিল্পী, প্রত্যেকে তারা তাদের মূল্যবান সময় থেকে বের করে একটি ঘন্টা আমাদের সঙ্গে কাটাচ্ছেন, অর্থাৎ ত্রিনেত্রার সাথে কাটাচ্ছেন, যার জন্য এই অনুষ্ঠানটা এত সুন্দর হয়ে উঠছে। তাই আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, বলবো না, আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য, মানে ত্রিনেত্রা পরিবার ধন্য। আপনারা এভাবেই সাথে থাকুন যাতে আমরা এই অনুষ্ঠানটাকে আরো অনেক বছর এগিয়ে নিয়ে যেতে পারি, অনেক দিন ধরে। আর আছে আমাদের এই ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার যিনি সম্পাদক বিকাশ চন্দ্র সরকার। বিকাশ যেখানেই থাকুক না কেন এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে, অর্থাৎ ক্যামেরার পিছনে থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করে নিয়ে চলছে এত দিন ধরে, এত বছর ধরে, যার জন্য অনেক ভালোবাসা জানাই। ভাই তোকে ভালো থাকিস, এভাবেই এগিয়ে চল। আর আজকের দিন সকালবেলায় শুনতে পেলাম আজকে নাকি মা দিবস। আচ্ছা, মায়ের কি কোনো দিন হয়? আমার তো মনে হয় না। যাই হোক, একটা সন্তানের জন্ম এবং তার বেড়ে ওঠার পিছনে মায়ের যে ভূমিকা, বা প্রতি পদক্ষেপে মা যেভাবে সেই সন্তানকে আগলে রাখে, বড় করে, তার জন্য বোধহয় একটা দিন যথেষ্ট নয়, 365 দিনই মা দিবস হয়। তাই জন্য প্রত্যেক মায়ের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো প্রত্যেক মাকে জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। আজকের আমরা একটু অন্যরকম অনুষ্ঠান করব, কবিগুরুর জন্মদিন। এই দুদিন আগেই গিয়েছে কবিগুরুর জন্মদিন, তাই কবিগুরুকেই শ্রদ্ধা জানাই আমরা আজকে কথায় এবং কবিতায়। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েই আমরাও শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গেও দুজন বিশিষ্ট ব্যক্তি আছেন। একজন হচ্ছেন প্রিয়াংশু বিশ্বাস, উনি একাধারে শিক্ষক এবং ভীষণ ভালোভাবে লেখেন, কবি বন্ধু, আবার সুন্দর বাচিক বন্ধু। আর আছে সহেলি দাস, ও ভীষণ ভালো লেখে এবং ত্রিনেত্রা পরিবারের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। সহেলি যেমন সুন্দর লেখে তেমন তার বাচনভঙ্গি। তো আপনারা খানিকক্ষণ থাকলেই বুঝতে পারবেন। আজকে দুজনই বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে আছে। চলে যাব অনুষ্ঠান শুরু করার আগে একটা বিকাশের দুটো লাইন আমি বলবো। আজ তোমার জন্মদিন, বিশ্ব মাঝে ছড়িয়ে শোভা নতুন চিরদিন। তোমায় দিলাম মুক্ত মালা আবিরে চন্দনে, গানের ডিঙি ভাসিয়ে দিলাম মুক্ত আলিঙ্গনে। আমার আকাশ, আমার বাতাস, আমার খুশির স্বাদ, সবটুকু আজ তোমায় ঘিরে। 25শে বৈশাখ, সবটুকু আজ তোমায় ঘিরে। 25শে বৈশাখ, তাই 25শে বৈশাখ কিন্তু একদিন নয়, রোজ রোজই 25শে বৈশাখ। দারুণ দারুণ, অপূর্ব। যাই তাহলে এবারে প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু, তুমি মানে তোমার সম্পর্কে একটু আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুদের বলো। তুমি কোথায় থাকো বা কি করো বা কতদিন ধরে তুমি এই লেখালেখির জগতে রয়েছো, সবকিছু মিলিয়ে ছোট করে তোমার সম্পর্কে একটু বলো দর্শক এবং শ্রোতা বন্ধুদের, তারপর যাব সহেলির কাছে। নমস্কার, আমার নাম শ্রী প্রিয়াংশু বিশ্বাস। আমি গড়িয়া স্টেশনে থাকি। মধুমিতা দি যেখানে চাকরি করেন, যে দেশগৌরব পাঠাগার, তার ঠিক কাছাকাছি আমি থাকি। তো ওনার সাথে
পরিচয় হওয়ার পর থেকে আহ, আমি যে কিছু লিখতে পারি, সৃষ্টি করতে পারি, সেই সম্পর্কে আমার আত্মবিশ্বাস এবং ভালো লাগাটা অনেক বেশি তৈরি হয়েছে। প্রথম ওনাদের লাইব্রেরিতে একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, যারা অংশগ্রহণ করেছিলেন ইনক্লুডিং মধুমিতা দি পর্যন্ত, এত ভালো লেগেছিল, এত সুন্দর লেগেছিল যে আমি ভেবেছিলাম যে এই বর্তমান যুগে, ডিজিটাল যুগে, যেখানে মানুষের মূল্যবোধ গুলো অবক্ষয় হয়ে গিয়েছে, সেই মাঝখানে বই পড়ার ইচ্ছা ও আগ্রহ সকলের মধ্যে তৈরি করার সাথে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা, এই বিকাশ বাবু এবং তার দিদি মধুমিতা দির কাছে সত্যি এটা হ্যাটস অফ। তো বিশেষ কিছুই নয়, আমার সম্পর্কে আমি সামান্য একজন শিক্ষক। তো মাঝে মাঝে আমার একটু লিখতে ইচ্ছা হয় কবিতা। কবিতা ঠিক নয়, ব্যঙ্গাত্মক কবিতা, প্রতিবাদের ভাষা মিশিয়ে চারিদিকে যে অরাজকতা গুলো চলছে সেগুলো একটু লুকিয়ে, তবে ব্যক্তিগত আক্রমণ নয়, কোন রকম অশালীন বা আজকালকার দুনিয়ায় তো ব্যঙ্গ মানেই অন্যকে সমালোচনা করা, অন্যকে ব্যঙ্গাত্মক কটূক্তি করা, এসব নয়, মজার ছলে কিছু প্রতিবাদের কথা আমি একটু তুলে ধরি। তো বলতে গেলে যে সৃষ্টি প্রতিভা যেমন একটা অনুষ্ঠানে সকলকে খেতে দিতে বসলে মাছ মাংস ইত্যাদি যেমন পড়ে, আমারটা বলতে গেলে ওই যে চাটনি পাঁপড়ের মতো একটু টক ঝাল মিষ্টি, এইরকমই একটু লেখালেখি করি। তো এছাড়া আর আমার সম্পর্কে কিছু বলার নেই। না, খুব সুন্দর প্রিয়াংশু বলল যে সত্যি আজকে যে সামাজিক অবক্ষয় হচ্ছে সেই। হ্যাঁ, দাদা বললেন শোনা যে যাচ্ছে না? সাধারণ শিক্ষক। আমি হ্যাঁ, একটা কথাই বলছি যে শিক্ষক বল। সাধারণ বা সামান্য শিক্ষক হন না, শিক্ষকের স্থান সবসময় সবার ওপরে। শিক্ষক একদম সামান্য শিক্ষকের শিক্ষক না। আচ্ছা ম্যাডাম, একদম। আপনাকেই বলি, আমি দুটো কথা বলি। আমার এ সম্পর্কে মানে এ সম্পূর্ণ ধারণা এবং মতামত আমার নিজস্ব। কারণ আমার বাবা বলতেন যে বাবাদের কথায়, মানে আগেকার যুগের মানুষদের কথায়, চোতা দিয়ে কি হবে, মানে চোতা মিনস সার্টিফিকেট। আমরা একটু মানে মাস্টারমশাই হয়ে গেলে পরে আমরা দেখেছি টিচার্স রুমে যেরকম ভাবে উদ্ধতপূর্ণ কথাগুলো হয়, অন্যকে ছোট করা হয়, ব্যঙ্গোক্তি করা হয়, এবং প্রত্যেকে অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার সত্ত্বেও নিজেকে প্রফেসর বলে ভাবা এবং অন্যকে নিয়ে খিল্লি করা, এইসবগুলো আমার যখন মনে হয়েছে যে আমার সেক্ষেত্রে অসাধারণ না হয়ে, অসামান্য না হয়ে সামান্যতেই আমি ঠিক আছি। আমার বাবা বলতেন যে টিচিং প্রফেশনটা একটা হিউম্যান সার্ভিস, এটা কোনো প্রফেশন নয়। তো আমি সকলের সাথে মিলে মিশে আনন্দ করে সময় কাটাই, ভালো লাগে। আর শ্রীরামকৃষ্ণ তো বলেছেন কেউ কাউকে কিছু শেখাতে পারে না, ঈশ্বর সবাইকে সবকিছু দিয়ে রেখেছেন, আমাদের কাজ সেগুলো সাজিয়ে দেওয়া। যখনই আমি নিজেকে মনে করব বেস্ট, তখন আমি আর বেটার করতে পারবো না। যখনই সামান্য মনে করব আর একটু বেটার করার চিন্তা করব। ওই জন্য সামান্য থাকাটাই ভালো। কিছুই তো জানি না, আমি এইটুকু জানি যে আমি কিছুই জানি না, ঠিক সক্রেটিসের মতো। তো শিখতে পারবো আর কি, শিখতে চাই। এই জন্য আপনাদের এই অনুষ্ঠানে আজকে এসেছি, শিখবার জন্যই মূলত। আমি এমন কিছু জানি না, এই কারণেই আমার আশা। প্রিয়াংশু খুব সুন্দর করে বলল। সত্যি ওর ওর যে মানে বাচন ভঙ্গিমা বা কথার মানে মানে সাজানো কথা, সত্যি মানে সাজানো বলবো না, এটা ওর মনের কথা, এটা ওর প্রিয়াংশুরই অন্তরের কথা। তো ভালো লাগলো এটা, এইভাবে ও যে এইভাবে চিন্তা ভাবনাটা করে, ওর চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। আমরা যেখানে ভাবি যে শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর, আমরা ছোট থেকে শিক্ষককে যেভাবে করে এসেছি, কিন্তু বর্তমানে এই ওই যে অবক্ষয়ের যুগে যে ওর ওই যে কথাটা বললো, সেটাই বলছি যে অবক্ষয়ের যুগে সত্যি এই ধারণাটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। কিন্তু বদলালে তো চলবে না, আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। সেই জন্যই তো সাহিত্য সৃজন সৃষ্টি আড্ডা, তাই না? সাহিত্য একদম ঠিক, সৃজনের একদম সৃষ্টির একদম। মাধ্যমে আমরা ফিরিয়ে আনবো, এটুকু আমরা আশা রাখি। চলে যাই সহেলির কাছে। সহেলি আমাদের ত্রিনেত্রার সঙ্গে বহুদিন যুক্ত। আমি যদিও সহেলিকে মানে জানি বা চিনি, কিন্তু আমাদের দর্শক বন্ধুরা তো অতটা জানে না। তাদের জন্য সহেলি তুমি একটু কিছু বলো তোমার সম্পর্কে। আমি ত্রিনেত্রার পত্রিকার সাহিত্য পত্রিকার সাথে বা মধুমিতাদির সাথে আমি অনেকদিন ধরেই পরিচিত। আমি ত্রিনেত্রা পত্রিকাটা আমার আমার নিজের মনে হয় যে না, এটা আমার পত্রিকা, মানে আমি মানে নিজের থেকে সবকিছু করবো বা এরকম একটা কিছু আমার ধারণা। আর বাকি হচ্ছে আমি বাস জার্নিতে থাকি।
আর দিদি যেটা বললেন যে লেখালেখির ব্যাপার, লেখালেখি আমি মানে সেই রকম নিজেকে সেই জায়গায় বসাই না, লেখালেখি খুব সামান্য শখে একটু লিখি। আর যেটা হচ্ছে আমি কবিতাটা চর্চা করি খুব ছোট থেকে, এটা পুরোটাই ক্রেডিট বলবো আমার মায়ের। কারণ আমি যখন স্কুলে ভর্তি হই ঠিক সেই সময় যেহেতু আমার মা পছন্দ করতেন, ওই যে মাতৃদিবস আজকে ঘুরে ফিরে মায়ের কথা বলে না, যে হ্যাঁ। মারা নিজের শখটা তার সন্তানের মধ্যে থেকে পূরণ করতে দেখে। তো আমার মা ভীষণ কবিতা ভালোবাসে, তো সেই কারণে উনি নিজে যেহেতু সেই শখটা ছিল, আমাকে খুব ছোটবেলায় কবিতা মানে স্যারের কাছে দিয়েছিলেন। সেখান থেকে আমার তখন তো বুঝতাম না যে কবিতার প্রতি ভালোবাসা, তখন আমি যেতাম ক্লাস করতাম, ব্যাস ওইটুকুই। সেই করে করে আজ প্রায় আমি 25-26 বছর আমি কবিতার সঙ্গে রয়েছি, তো কবিতা চর্চার সঙ্গে রয়েছি। ইভেন আমি এখনো কবিতা শিখি, আমি এখনো শিখে যাচ্ছি, কবিতাকে ভালোবেসে কবিতা নিয়েই আছি। তো আমার সম্পর্কে বাহ এইটুকুই, আর বিশেষ কিছু নয়। বাহ, খুব ভালো। সহেলিও বললো সত্যি, দেখো মায়ের ইচ্ছাতে, মায়ের প্রেরণাতে তার এই কবিতার জগতে আসা। তাহলে মা আমাদের সেই বললাম সেই প্রথম থেকেই মা বলে, মা দিবস বলে বোধহয় একটা দিন হয় না, মা প্রতিদিন সব সময় আমাদের সঙ্গে। হ্যাঁ, মা সবসময় আমাদের সঙ্গে, সব সময় একদম। আমিও গত বছর মাকে হারিয়েছি, কিন্তু তবুও মা আছেন, আমি জানি মা আছেন আমার সঙ্গে। কেন, মায়ের আশীর্বাদ ছাড়া পথ চলা সম্ভব হতো না। যাই হোক, এবারে কবিতা শুনে নি। প্রিয়াংশু, তুমি আমাদের কি শোনাবে একটু বলো। দিদি, আমি পরে শোনালে হয় না? চাটনি পাঁপড়টা একটু পরে হলে হয় না? আচ্ছা, তাহলে সহেলি শোনা, সহেলি একটু শোনাও, কি শোনাবে তুমি আজকে? আজকে যেমন মাতৃ দিবস, এখানে আমি একটা জিনিস মনে করি যে প্রত্যেক ঠাকুরকে তো আমরা রোজই পুজো করি, হ্যাঁ, কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিন থেকে সেই ঠাকুরের পুজোটা একটু বড় করে করার। তো ধরে নিই আজকে আমাদের মায়ের সেই দিনটা, যেখানে বড় করে মাতৃদিবস পালন করার দিন। আজকে সেই কারণে আবার সাথে কবিপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছেনই আমাদের সাথে। তাই আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেন না, যেতেন না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় বাড়ি। আমি থাকতাম এই গাঁয়েতে, তুমি পারেন নাই, এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেন নাই, হঠাৎ এসে পেছন দিকে আমি বলতে, বল দেখিকে, তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই বাড়িতে যখন তুমি আনতে যেতে জল, এই বাড়িতে তখন ঘাটে বল দেখিকে বল, কাগজ করা নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতো সে কার। সাঁতার আমি শিখিনি যে, এমনি যেতেন নিচে, আমার পাড়ে থেকে আমি যেতেন তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে তফাৎ, কেউ তোমারে ধরতে গিয়ে পেত না গো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখো দূরে দূরে, সন্ধ্যে বেলায় মিলিয়ে যেত অবুতে আর মাতে। কিন্তু কোনোদিনই যদি দিদির মাঝি পার করতে তোমার পারে নাই তোমার আজি। ঘরে তোমার প্রদীপ জেলে হাতির পরে মাদুর মেলে বসতি তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উঠতো তারা 7 ভাইতে, ডাকতো শিয়াল ধানের খেতে, পুরো ছায়ার মতো বাদুর যেত উড়ে। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেন কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার। বাহ, সুন্দর। কবিগুরুর এই মায়ের ওপরে বেশ অনেকগুলো মা খোকা নিয়ে দারুণ অনেকগুলো, দারুণ, অপূর্ব। অপূর্ব অপূর্ব। সুন্দর। আজকে সত্যি সুন্দর। হ্যাঁ,
আজকের মানে তোর এটা নির্বাচনটাও খুব সুন্দর হয়েছে, যে একে মাতৃদিবস, তার উপর আমরা একটু কবিগুরুর জন্মদিন পালন করার মানে ওই চেষ্টা করছি মাত্র। কেন কবিগুরুর তো এতটাই প্রতিভা তার, মানে সেটাকে আমরা এইটুকু সময়ের মধ্যে ধরতে পারবো না। তাই জন্য মানে আমরা জাস্ট একটু কবিগুরুর চরণে শ্রদ্ধা নিবেদন করারও চেষ্টা মানে করার চেষ্টা করছি মাত্র। তা নির্বাচনটা খুব সুন্দর হয়েছে। কবিগুরুর কিন্তু এরকম অনেক কবিতা আছে না, মা এবং খোকা, সেই হ্যাঁ লুকোচুরি কবিতাটাই মনে পড়ে। হ্যাঁ, বীর পুরুষ আছে, লুকোচুরি, তো লুকোচুরি, অনেক কবিতা। হ্যাঁ মনে করা, কবিতা আছে মাকে হ্যাঁ, লেখা। মাকে নিয়ে লেখা, তার অনেক লেখা আছে। তাই তো মানে দিদি বলা যায় actually, এটা। আজকের অনুষ্ঠানটা মূলত মোটামুটি তো আড্ডা মারা আমাদের, তো হ্যাঁ সেখানে আমরা সব রকম ভাবে একটুখানি আলোচনা করতেই পারি। সত্যি ঠিকই হ্যাঁ, বলেছেন, এটা বিরাট বল। জগৎ, মায়ের জগৎটাও যেমন বিরাট, কবিগুরুর কবিগুরুর জগৎটাও তেমন জগৎটাও বিরাট। বিরাট, একদম। সেই বিরাট জগৎটাকে আমরা জাস্ট একটু ছুঁয়ে দেখছি, চরণ স্পর্শ করছি মাত্র, আমরা এর বেশি আর কিছু করতে পারি না। তাই মনে হয় আমার কাছে সেটাই। রবীন্দ্রনাথ মানে একটা উজ্জ্বল সকাল, একজোড়া একদম ঠিক। রাজহাঁস আর একটা স্নিগ্ধ সরোবর। আমার কাছে রবীন্দ্রনাথ মানে একটা মেঘলা দুপুর, এক ঝুড়ি ধান ক্ষেত আর একটা সবুজ আলাপন। আমার কাছে রবীন্দ্রনাথ মানে একটা পড়ন্ত বিকেল, একজোড়া খালি পা আর একটা রাঙামাটি পথ। আমার কাছে রবীন্দ্রনাথ মানে একটা আবেশী সন্ধ্যা, ভালোবাসা, এক মিলনের সুর, এক আকাশ পাতা আর একটা জীবন কথা, প্রান্তীয় সীমা। আমার কাছে রবীন্দ্রনাথ মানে একটা গভীর রাত, ঈশ্বর অনুভূতি, এক জনমের মধ্যে অন্য জনম, আর একটা ডাক, দিগন্ত সাগর। আবারও সেই বিকাশ চন্দ্র সরকারের লেখা কবিতাতেই আমি কবিগুরুকে শ্রদ্ধা জানালাম। সত্যি আমাদের কাছে দারুণ, রবীন্দ্রনাথ মানে অপূর্ব। মানে একটা সত্যি উজ্জ্বল সকাল, মেঘলা দুপুর, মানে সবেতেই কবিগুরুকে আমরা ছোঁয়া পাই, কবিগুরুর ছোঁয়া পাই। এবারে কি প্রিয়াংশুর কাছে কিছু শুনে নেব? আহ, 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 আসলে মূলত আমি তো কবিতা লিখি না, কবিতা পায়, ঘুম পায় যেভাবে, হাই পায় যেভাবে, কবিতাটাও না, আমার তোমার পায়। ওইটা আমার তো খুব ভালো লেগেছে, তোমার লেখা। ওই যে কবিগুরুর যে মানে মজা, কবিগুরু শুধুমাত্র যে ভারী ভারী কবিতা লিখেছেন তা নয়, কবিগুরু যে বেশ মজার মানুষ ছিলেন, সেই লেখাটা কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, মানে এই মোবাইলেই আছে, এই মোবাইল থেকে এখন আমি আর বের করতে পাঠিয়ে দেবো, পারবো না। তাহলে আমি পাঠিয়ে দেবো, তাহলে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তুমি যদি ওটাও শোনাও খুব আমি ভালো লাগবে আমাদের আমি সকলকে। আমি 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 আমার কবিতাগুলো যখন এইগুলো লিখে একটু বড় বড় টাইপের হয়ে যায়, তো রিসেন্ট মানে ওই কবিতাটার পরেও একটা ব্যঙ্গাত্মক কবিতা লিখেছিলাম রবীন্দ্রনাথ আচ্ছা। ঠাকুরকে নিয়ে। তো বর্তমান ওই অবক্ষয়ের সাথে এটা বেশ অনেকটা মিল আছে। মানে থিমটা হচ্ছে এমন যে স্বর্গে গিয়েছেন কালিদাস আর রবীন্দ্রনাথ, তো সেখানে ওনাদের দুজনের মিটিং হয়েছে, তো সেই হিসাবে দুজনে কথাবার্তা হচ্ছে, কিছু অবক্ষয় উঠে এসেছে। আর মায়ের কথা আরেকটা কবিতায় আসবো, সেটা একটু মজার। তো তা আগে আমি ওই কবিতাটা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা, কবিতাটা একদম রিসেন্ট, টাটকা গরম গরম লিখেছি। কবিতাটার নাম হচ্ছে বিবেক চুরি। স্বর্গ জুড়ে খুব হইচই, ভীষণ কেলেঙ্কারি, চুপটি করে বসুন, খবর দিচ্ছি তারি। মহাকবি কালিদাসের দুঃখ খুবই মনে, 22 মিনিট চেঁচিয়ে কাঁদেন, কেউ তবু না শোনে। ফ্যান্সি কাঁদন তাই শোনাতে গেলেন শপিং মল, ছবির মতো কান্না কবির, আবেগ মাখা জল। কবির চোখের কান্নাকে আর মূল্যকে দেয় দামে, কবির যখন কান্না ঝরে কাব্য হয়ে নামে। ছাদেই কি আর আসছে কবির কান্না ভুড়ি ভুড়ি, আজ সকালে গেছে কবির পাণ্ডুলিপি চুরি। শপিং মলে ঢুকে তিনি অবাক হলেন বেশি, রবীন্দ্রনাথ বসে আছেন মাথার উপর এসি, রুমাল ভরে শিকনি ঝেড়ে অবাক দৃষ্টি হেনে। রবির পাশে বসেন কালী চেয়ারখানা টেনে, ধমকে বলেন, দেখ রে রবি, পাচ্ছি আমি সাজা, তুই এখানে এসির হাওয়ায় বেশ লুটছিস মজা। ডুকরে এবার কাঁদেন কালী, বলবো কি আর ধ্যাত, নেয়াই আমার কাল হয়েছে 22 তলায় ফ্ল্যাট।
স্বর্গ ছেড়ে নরক গেলাম, এমনি কি আর সাধে, কম দামে যে জমি পেলুম, ডাউন পেমেন্ট বাদে। রবি বলেন, সেই নরকেই ফ্ল্যাট কিনলেন জেঠু? কালী বলেন, ফ্ল্যাটটা খাসা, বুঝলি, বাদিক ঘেসে বিটু। রবি বলেন, কিন্তু জেঠু, সে কথা নয় থাক, নরকে তো তীব্র আগুন, পুড়েই হবে খাক। কালী বলেন, বুঝলি রবি, সেসব আগের কথা, আগুন এখন নিভে গিয়ে ভর্তি লতা পাতা। যা জ্বালানির দাম বেড়েছে, আগুন কি আর থাকে? আগুন চুরি স্ক্যাম হয়েছে বছর 10 আগে। আসার আগেও দেখে এলুম, চলছে সকালবেলা শালি জমি বাস্তু করে প্রমোটিং এর খেলা। ওই নরকে মাইনে উঠে চালু হতেই ভাতা, ভিআরএস এর হুজু গেল, অবস্থা সে যাতা। কর্মীরা কেউ পার্মানেন্ট না, সবাই সিভিক স্টাফ, টাকা দিলেই বদলে যাচ্ছে, উন্নতে সব পাপ। এই ফাঁকেতে আমিও দুটো নীলপাত্তি গুজে সমস্তটাই হোয়াইট করাই, পাপ যা ছিল খুঁজে। কিন্তু বাবা, তার মাঝে তুই শান্ত নাকি দিবি, চুরি গেছে আমার স্বাদের কাব্য পাণ্ডুলিপি। তাই বলে কি বসে আছি, প্ল্যান করেছি চোস্ট, ফেসবুকে আর ইনস্টাগ্রামে খুব করেছি পোস্ট। রবি বলে, শোনো জেঠু, পড়ে দেখো গীতা, যা গেছে তা ভালোই হলো, দুঃখ করাই বৃথা। কালী বলেন, গীতা মানে গীতাঞ্জলির কথা, তোর লেখা তো ভাল লেগেছে, শব্দে মধুর গাথা। রবি বলেন, আমার লেখা গীতাঞ্জলি নয়, ধর্মগ্রন্থ গীতা জেঠু, নাম শোনোনি হয়? যাবার যাতা গেছে খুঁজে, কিসের বাহাদুরি, আমারও তো শুনেছিলাম নোবেল গেছে চুরি। কালী বলেন, পাণ্ডুলিপির আর কি চুরি হয়? পাণ্ডুলিপি চুরি তো আর চাকরি চুরি নয়। আমার মেধা আমার, কেন লস করবো যেচে? বুদ্ধিজীবী হইনি আমি, বুদ্ধিজীবী হইনি তেমন, বিবেক দেব বেচে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ লেখা। কবিগুরু এসির নিচে বসে আছে, 23 তলায় ফ্ল্যাটে কবিগুরু রয়েছে, মানে আমি পুরো ব্যাপারটা ইমাজিন করছিলাম। খুব সুন্দর, খুব হাসির এবং আচ্ছা, আরেকটা শোনাই মাতৃদিবস নিয়ে। মানে একজন মা সংসারে এত কাজ করেন, কিন্তু কারোর কাছ থেকে কোনো প্রশংসা পান না, বরঞ্চ উনি লোকের কাছ থেকে টিটকিরি পান, রাগ শোনেন, লোকের কাছে মুখ টানটা শোনেন। তো সেই রকম একটা ব্যাপার শুনুন, কবিতাটার নাম হচ্ছে ফোড়ন। আচ্ছা, ওটা ফোড়ন, তোমার ফোড়ন। কাছে আসছি, ওটা তোমার কাছে আসছি আচ্ছা, প্রিয়াংশু। ঠিক আছে, ঠিক একটা আছে, ঠিক সহেলির আছে, ঠিক কবিতা আছে। শুনে নিয়ে আবার তোমার একদম, ওই একদম। ফোড়নটা শুনবো। ঠিক আছে, সহেলির একটা কবিতা শুনে নি। হ্যাঁ, নিশ্চয়ই, নিয়ে নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, এই কবিতাটা রবি ঠাকুরকে নিয়েই লেখা কবিতা। লিখেছেন হচ্ছে আমার বড় মামা, নিজের বড় মামা, মানে ভীষণ ভালো লেখেন, তার লেখা একটি কবিতা, কবি বিশ্বনাথ নন্দী লেখা কবিতা রবি ঠাকুর। শান্তিনিকেতন থেকে ঘুরে আসতে ঠাকুমা বলেছিল, আমার জন্য কি আনবি? অপ্রস্তুত আমি রবি ঠাকুরের ছবিটাই দিয়ে দিলাম। ঠাকুমা সেটা রেখেছিল তার ঠাকুরের আসনে। অনেক দেবদেবীর মাঝে দিব্যি তুমিও পূজিত হতে, বেশ লাগতো তোমাকে। একদিন ঠাকুমাকে প্রশ্ন করেছিলাম, তুমি এনাকে পুজো করো কেন, ইনি কি ঠাকুর? বলেছিল, রবি ঠাকুর ছাড়া কি? তারপর আর কিছুই বলার থাকে না, সত্যি তুমি ঠাকুরই বটে। আমরা যখন আধুনিক গান শুনি, ঠাকুমা সেসব গান একদম পছন্দ করে না। গান শুনলে সে শুধু ঠাকুরের গানই শোনে। একদিন রবি ঠাকুরের গান চালিয়ে বলেছিলাম, এটা রবি ঠাকুরের গান। দুহাত কপালে ঠেকিয়ে মিষ্টি হেসেছিল সে। তারপর থেকে যখনই রবি ঠাকুরের গান চলতো, ঠাকুমা সে গান আনমনা হয়ে শুনতো। কতটা বুঝতো জানি না, ঠাকুরের গান। তুমি যে আমাদের সুখে দুঃখে আনন্দে অবসরে সবখানেতেই আছো। আজকের জন্মদিন, সাজিয়ে দেব তোমাকে, তবে ঠাকুরের আসনে নয়, যে আমার একান্ত আপনজন। ঠাকুর সাজলে কি মানায় তোমাকে? সত্যি করে
বলছি তোমায়। আমার কেবলই মনে হয় তোমার যত সৃষ্টি সে যেন আমারই জন্য। আমার জীবনে এমন কোনো মুহূর্ত নেই যেখানে তোমাকে পাই না। তাই দেবতার আসনে নাই বা বসালাম তোমাকে। তুমি না বলেছো দেবতা চেনে দূরে রই দাঁড়াই, আপন জেনে আদর করি নে, পিতা বলে প্রণাম করি পাই, বন্ধু বলে করি নে, বন্ধু বলে দারুণ, অপূর্ব 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 লিখেছেন। অপূর্ব। বিশ্বনাথ বাবুকে আমার প্রণাম জানিও, তোমার মামাকে, উনি আমারও মামা, মামাকে প্রণাম জানিও। খুব ভালো লিখেছেন কবিগুরুকে নিয়ে, কবিগুরুর ওপরে। আর আমাদের ত্রিনেত্র সাহিত্য পত্রিকার ৫ম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হবে ২৯শে জুন। এই মে মাস অর্থাৎ 30শে মে পর্যন্ত লেখা জমা নেওয়া হবে। তো প্রত্যেককেই বলা হচ্ছে যে আপনারা আপনাদের মূল্যবান লেখা আমাদের 30শে মে এর মধ্যে হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নম্বর তো এখানে আসছে 9800213350। বিকাশ চন্দ্র সরকার অর্থাৎ পত্রিকার সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বর এটি 9800213350। আর এছাড়াও আমার কাছে পাঠালেও নিশ্চয়ই আমি সেটা পাঠিয়ে দেব। তো সকলকে বলা হচ্ছে 30শে মে এর মধ্যে আপনারা আপনাদের মূল্যবান লেখাটি হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠিয়ে দেবেন। আর বিশ্বনাথ বাবুকে সহেলি বলো, নিশ্চয়ই ওনার লেখাও আমরা পেলে ধন্য হব। এইবারে প্রিয়াংশুর কবিতাটা শুনি। আমি কবিতা মায়ের। আমি আমি এর ফাঁকে একটা কথা বলি, সহেলি ম্যাডামের কবিতা আবৃত্তি আমি শুনছিলাম, যেমন স্পষ্ট উচ্চারণ এবং প্রত্যেকটা কথা ঠিক শব্দের ভারিক্কিগুলো মানে ভারিত্বগুলো উনি ঠিক বুঝে বুঝে বলছিলেন এবং এত সুন্দর করে আবেগ দিয়ে বলছিলেন যে প্রত্যেকটা শব্দ মাধুর্য, মানে বেশ মিষ্টি লাগছিল। উনি যে একদম স্বতঃস্ফূর্ত কবি, মানে কবিতার যে লাইনগুলোকে উনি বুঝে বলেন। আমরা আছি না যে বাচিক শিল্পী হিসাবে কণ্ঠ আত্মস্থ করে এবং একটুখানি নাটক করে বললে বা একটু ড্রামাটিক ভাবে বললেই যেন মনে হলো আমরা বিরাট বড় একটা আবৃত্তিকার বা একটা, মানে সেই ব্যাপার কিন্তু নেই। মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর উপস্থাপনা। তো সত্যি ভীষণ ভালো লাগলো। যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? একদম সত্যি আমার ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বললে প্রিয়াংশু, সুন্দর করে বললে। আমাদের সঙ্গে কিন্তু অনেকেই আছেন, টুলটুল দাশগুপ্ত রয়েছেন, দেবাশিস ভট্টাচার্য রয়েছেন, বিকাশ তো আছেই। যারা আছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ, আপনারা সাথে আছেন বলে, সাথে থাকেন বলে, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আপনাদের জানান বলে আমরা এগিয়ে চলার সাহস পাই বা পথ চলার সাহস পাই। এবারে শুনে নি প্রিয়াংশু। আরেকটা কথা বলার ছিল যে ত্রিনেত্র পত্রিকা সম্পর্কে বলা আমার যেটা ছিল যে বিন্দুতেই তো সিন্ধু দর্শন হয়, আর একটু একটু করে পাথর জমে বা ইট দিয়েই তো বিরাট অট্টালিকা তৈরি হয়। এই এত বছর ধরে অনুষ্ঠানটা চলছে যখন, তার মানে অনুষ্ঠানটা সত্যি তার নিজস্ব সাবলীল ক্ষমতায়, নিজস্ব পাওয়ারে এই জায়গাটা এত বড় একটা জায়গায় এসেছে। তার সাথে আমরা সবাই আস্তে আস্তে জুড়ছি, যতটা আমাদের ক্ষমতা আমরা পাশে আছি, সাথে আছি, এবং এর আরো ভালো যাতে হয় চেষ্টা করব। নিশ্চয়ই আমরা আছি, থাকবো, এবং আরো বেশি প্রচেষ্টায় আমরা থাকবো। আমাদের সঙ্গে স্মিতাও যুক্ত হয়েছে, স্মিতাও রয়েছিস। সকলকে ভালোবাসা জানাই সাথে থাকে বলে। তবে আমাদের এই পথ চলা, মানে আজকের ওরাও স্মিতা, ইন্দ্রাণী, আমাদের এই ত্রিনেত্রা দুই কর্ণধার আর কি বলবো। স্মিতা এবং ইন্দ্রাণী দুই কর্ণধার গেছে আজকের অফলাইন অনুষ্ঠানে, মানে ত্রিনেত্রা আমন্ত্রিত, সেখানে গেছে তারা দুজনে অফলাইন অনুষ্ঠানে। এই গরমের মধ্যে আমি তো ঘরে বসে এই অনুষ্ঠানটা পরিচালনা করব বলে আমি ঘরে রয়ে গেছি। তো তা ওরাও যদি এইভাবে না সহযোগিতা করতো তাহলে তো এগিয়ে যেতে পারতো না। একদম একদম, এটা ঠিক। সত্যি কথা বলতে আপনি এবং বিকাশ বাবু সত্যি এগুলো, এই সাহিত্য পত্রিকা বা সাহিত্য অনুষ্ঠানগুলো নিয়ে অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি আপনাদের ইচ্ছে শক্তি অনেক বেশি, তাই জন্য এত দূরে পৌঁছেছে। আর আমরাও সাথে যুক্ত হতে পারলাম, এ আমাদের গর্ব। আমরা আরো দূর এগিয়ে যাব, এটুকু আমরা আশা রাখবো সব সময়। তোমার এবার কবিতাটা শুনে নেব। প্রত্যেক বাঙালির ঘরে বুক সেলফে থাকবে।
একদম। একদম ঠিক। কবিতার নাম ফোড়ন। সকাল থেকে ডুকরে কাঁদেন কাশীবাবুর গিন্নি, ঠাকুর ঘরে আজ পড়েনি সকাল থেকে চিন্নি, সবাই তাকে রান্না নিয়ে খারাপ কথা বলেছে, তিনি নাকি কোনোদিনই ভালো রান্না করেননি, তার রান্না খেয়ে নাকি সবার ভীষণ অম্বল, রান্না খেয়েও ভিখারিটা পালিয়ে গেছে চম্বল, বিড়ালটাও চোয়া ঢেকুর দুদিন ধরে তুলছে, বোতল বোতল পেপসি টানছে ছোট ছেলে ফুম্বল। গিন্নি কাঁদেন এই অপবাদ রোজই আমার সইছে না, পুষ্টি শুদ্ধ পেটের ব্যামো সেই কথা কেউ কইছে না, জলটা খেয়েও অ্যাসিড বাদায় আমার দেবে দোষ, গত জন্মে পাপ করেছি শরীরটা আর বইছে না। গিন্নি কাঁদেন প্রভু তোমায় করছি রোজই স্মরণ, লোক তো এত নিচ্ছ টেনে হয় না আমার মরণ, গ্যাসের ব্যথায় কাবু হয়ে বেজার মুখে বসে কাশি বলেন রান্নাতে দাও রোজ জেলুসিল ফোড়ন। দারুণ দারুণ সেটা। রান্নাতে এবারে আমরাও তাহলে জেলোশিল ফোড়ন দিয়েই খাবো। হ্যাঁ, মজার মজার লেখা দেখেছো তো, আমি বললাম ওরম প্রিয়াংশু এরম বলে যে আমি অতি সাধারণ, কিন্তু যা লেখাটা দেখে সবই এরকম মজার লেখা, কবিতা যা পায় লিখি আর কি। যেটা এই মজার ভাব, মজার ছড়া, এগুলো তো ছড়া লিখতে কজন পারে? হ্যাঁ, কজন পারে? কবিতা তো সবাই লিখতে পারে, কিন্তু এই যে ছড়া এত সুন্দর করে, হ্যাঁ খুব ভালো লেখা। আবারও বলছি প্রিয়াংশু, এভাবে তুমি লিখতে থাকো, নিশ্চয়ই হবে, একদিন না একদিন সবাই এর কদর দেবে, দেখবে তুমি। আমি তোমাকে বললাম আজকে, অবশ্যই বলেছে, কিন্তু আমি না এগুলো মানে আমার ঠিক, আমি এখানে মানে আমার লাইফে আমি নিজেই লেখক, নিজেই পাঠক, নিজেই আমার জগৎ, বাইরে কাউকে দিতে যেন আমার একটা বেশ কুণ্ঠা বলে মনে হয়। এটা অনেকবারই আমার বাড়ি থেকেও বলেছে, কিন্তু আমার যেন মনে হয়েছে যে আমার ঠিক যেন মানে কিরকম একটা বাধো বাধো থেকে, ওই জন্য আমি প্রকাশ করে একটা করি না। অবশ্যই আমি নিশ্চয়ই পড়বো তোমার ফরমাইশি নয়, সুন্দর কবিতা, আমি নিশ্চয়ই পাঠ করার চেষ্টা করব। ফরমাইশি নয়, পায় বলে লিখে ফেলি আর। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, কবিতা তো পেতেই হবে, তবে না লেখাটা আসবে। আর ফরমাইশের লেখা তো, ফরমাইশের যদি কবিতা ফরমাইশের লেখা হয়, তখন তো কবিতার অন্যরকম হয়ে যাবে, তখন সেটা কি বলবো, বিজনেস সম্পর্কের সঙ্গে অর্থমূল্য সবকিছু এসে যায় না, তখন তো আর কবিতা হয় না, সেটা মন থেকে হয় না, না তখন তার সাথে অর্থটা জড়িত থাকে এইভাবে। সুতরাং এই কবিতা তোমার পাক, আরো অনেক কবিতা পাক, আরো সুন্দর সুন্দর কবিতা আমরা শুনতে পাই যাতে সকলে। শায়লি, এবারে কি শুনবো তোর কাছে? আমি কয়েকটা কবিতা আজকে সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে এই যে সিচুয়েশনে আমার একটু সরে গিয়ে একটু বাচ্চাদের কবিতা আমার খুব মানে মনে পড়ছে, আমার কেন জানি না খুব বীর পুরুষ কবিতাটা করতে ইচ্ছে করছে। দারুণ দারুণ দারুণ, বীর পুরুষ কবিতাটা পছন্দের, আমারও পছন্দের, খুব পছন্দের কবিতা বীর পুরুষ। কণ্ঠে খুব মানাবেও, খুব সুন্দর, আপনি করুন, দারুণ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো নামে কাটে, এলেন যেন জোড়া দুপুর মাঠে, দুফু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁটা, চোরকানাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে ঢেকে, গরু বাছুর নাই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে ঘাড়ের পানি, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে রে, নিচে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয় পালকিতে এক কোণে দেবতা স্মরণ করছো মনে,
বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? বাহ বাহ হাতে বাহ বাহ। লাঠি, মাথায় ঝুঁকি ফুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে, যাসনি খোকা উড়ে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ছনছনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে গিয়ে বলছি এসে, লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে মুখে নিচ্ছ আমায় কোলে। ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতে হবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনি, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। অসাধারণ, দারুণ হয়েছে, বলেছিলাম না? অপূর্ব অপূর্ব, অপূর্ব বাচ্চাদের কবিতা। মতো করে সুন্দর করে, একদম একদম একদম। এই কবিতাটা না হলে যেন আজকের অনুষ্ঠানটা অপূর্ণ থেকে যেত। একদম। একে তো আর সহেলির মাতৃ, গলাটাও তার উপর পালন করছি। আর সহেলির দিদি একটা বলুন, কণ্ঠস্বরটাও আপনি একদম বলুন মানে, একটা। বলছি সহেলির কণ্ঠস্বরটাও মানে খুব মানে বাচ্চাদের মতো করেই বললে, উপস্থাপনাটাও খুব ভালো জাত লাগলো। শিল্পী না, মানে হ্যাঁ। যেটাকে আমরা বলি জাত শিল্পী, মানে ওটাই, হ্যাঁ। স্বতঃস্ফূর্ত, ইনবর্ন ট্যালেন্ট। স্মিতা আছে আমাদের সাথে, স্মিতাও বলছে খুব পছন্দের কবিতা, সহেলি খুব সুন্দর করে বললো, সহেলিকে খুব সুন্দর দেখতে লাগছে আবার বলছে। আরো যারা আছে প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আবারও একটু পুরোটাই আমার মায়ের জন্য আমি দিলাম, মাকে ডেডিকেট করলাম। খুব ভালো, দারুণ দারুণ। আবারও একবার তাহলে বলে নি, ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হবে 29শে জুন 2025 এবং 30শে মে 2025-এর মধ্যে সকলের কাছে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান লেখাটি দিয়ে ত্রিনেত্রাকে ধন্য করুন। আমরা ধন্য এবং কৃতজ্ঞ হব আপনাদের সুন্দর সুন্দর লেখা পেলে। তাহলে আবারও এর কাছে যাই। প্রিয়াংশু কি শোনাবে? কি এখন শোনাবে? এখন হ্যাঁ, আমার মানে এত পেয়েছে, এত স্টকে আছে, আমার শোনাতে অসুবিধা নেই, কিন্তু একঘেয়ে হয়ে যাবে তো। আমি তবু ওই সহেলি ম্যাডাম একটু আগে বীরপুরুষ বললেন না, বীরপুরুষ কবিতাটা বললেন, তো আচ্ছা যদি এরকম হয় যে বীরপুরুষের ওই টাচে যদি একটা কবিতা শোনায়, বলো, শোনা। মানে গল্পের গল্পের এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা। এর পিছনে সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন না, সেই ব্যাপারটাও একটু আছে। যে মনে আছে ওই ম্যারাথন তো ফিটিপাস এতটা রাস্তা ছুটে এসেছিল, জাস্ট জিতে গেছে এই কথাটা বলেই মারা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ম্যারাথনে। তো সেই ব্যাপারটা নিয়ে একবার নতুন করে সে ব্যাপারটা হচ্ছে যে ছেলেকে, মানে বাবা মার ছুটে মারা গেছে, ছেলেকে আবার ছুটতে বলছে আর কি, তখন ছেলে বীরপুরুষের মতো কিভাবে জবাব দিচ্ছে। কবিতাটার নাম হচ্ছে ম্যারাথন। স্বর্গ জুড়ে খুব হইচই, তেলু কাঁদে, ট্যাপা পরশু থেকে গ্রীষ সেনারা ভীষণ রকম খ্যাপা, এ ঝামেলার পালের গোদা পিটি পাসের ছেলে, বাবা কেন মরেছিল সেই ইস্যুটা ফেলে। ট্যাপা হলো টিপি মাউস, তেলুকাসের চর, সবাই বলে বুদ্ধিতে সে দারুণ ধুরন্ধর। ট্যাপা বলে, পিটির চিন্তা দিন উড়িয়ে ফুতে, বাবার মতো সেও পড়ুক 300 কিমি ছুটে। তেলুর ডাকে ফিডি এলো, তেলু বলে, পিটি এথেন্স থেকে স্পার্টা চাপে, ব্যাপারটা খুব মিডি,
দিদি বলে, এথেন্স থেকে স্পার্টা অনেক দূর, ওসব কথা এখন কেন, ভাল লাগে না, ধুর। বাবার মতো আবার দেখি সেই ছোটারই গুতো, প্যাথোলজি টেস্ট করেছি, আমার হার্টে ফুটো। সেলু বলে, জানো বুঝি পরিস্থিতির চাপ, 300 কিমি দৌড়ে যাবে কি আর এমন টাফ। কাল ভোরেতেই রওনা হবে গোপন খবর নিয়ে, ফিরে এলে পাবে তুমি সব বকেয়া দিয়ে। দিদি বলে, তুলগুলো তো অন্য কোথাও দিও, দিলে দিও স্মার্টফোন আর সাথে লাইন জিও। স্মার্টফোনেতেই এখন যখন খবর দেওয়াই যায়, অকারণে কি আর বলুন ছোটা উচিত পায়। এখন থেকে খবর পাঠাও হোয়াটসঅ্যাপ আর মেলে, বাদিয়ে দেবো লঙ্কা কাণ্ড ছোটা হুকুম দিলে। অসাধারণ, বাদিয়ে দেবে লঙ্কা কাণ্ড ছোটা হুকুম দিলে। অসাধারণ প্রিয়াংশু, মানে খুব এখানে মজা পাচ্ছি। দিয়ে বাকি হ্যাঁ, সবাই বেশ মজার চলে। এই যে ছড়া লেখা সত্যি খুব মানে খুবই শক্ত ব্যাপার, কাজ বলবো। মানে এখানে যদি একটা কথা বলতে পারবো যে কেউ, আমি বলতে পারি, কেস দেবেন না প্লিজ, মানে এতে কেস দেওয়ার মানে কোনো আইনি কেস দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা একেবারে মানে অন্যরকম ভাবে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো অশালীন ব্যাপারটা কিছু নয়। হ্যাঁ, একদম। কিন্তু খুব ভীষণ ভালোভাবে মজার ছলে লেখাগুলো, আর তুমি পড়ছো খুব অসাধারণ ভাবে। তুমি মানে তুমিও, তোমার বাচন ভঙ্গিটাও খুব সুন্দর। তুমি যে বলছো যে আমি এ নই, কিন্তু বাচিক শিল্পীর কোনো অংশে কম নেই তোমার মধ্যে। নিজের লেখা নিজে এত সুন্দর করে পাঠ করো, অপূর্ব লাগছে শুনতে। তো আমরা আমার নিজেরই মনের কথা, তো ওই জন্য ওইভাবে বেরোয়, আসলে আমি বাচিক শিল্পী হলে তো নই। হ্যাঁ সেটাই, কিন্তু হ্যাঁ এটা ঠিক, কবি কণ্ঠে কবিতা পাঠ একটা অন্যরকম মাত্রা পায়, যাই বলি। কিন্তু আর বাচিক শিল্পীরা তো জাস্ট চেষ্টা করে না, এ বুঝে, অর্থ বুঝে চেষ্টা করে মাত্র। খুব ভালো লাগছে। আজকে আমরা বলেছিলাম, মানে প্রথমেই শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে ঠাকুরকে স্মরণ করব, শ্রদ্ধায় স্মরণ করব। তা নিত্যদিনই কি 25শে বৈশাখ কি শুধু একটা দিন? আমি কথাটা প্রথম বলেছিলাম যে 25শে বৈশাখ কি শুধুই একটা দিন, এক বিরাট আবির্ভাবের তারিখ ছাড়া আর কি এর কোনো তাৎপর্য নেই? নিজেকেই প্রশ্ন করি, আর প্রশ্ন করেই চমকে উঠে ভাবি, তা তো নয়। আমরা রোজই শুনি তার একটি দুটি গানের কলি, রোজই মনে পড়ে তার একটি দুটি কবিতা কি গল্প কি অন্য কোনো লেখার কথা। আর তখনই বুঝতে পারি যে বাঁচার যে পথটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন, তাতে শটান হাঁটা তো দূরস্থান, ভালো করে আজও পা ফেলতেই আমরা শিখিনি। এই যে নিত্যদিন মনে পড়া, নিত্যদিন সলজ্জ টের পাওয়াটাই আসল কথা। না, বছরের একটা দিন তো নয় আমাদের নিত্যদিনই 25শে বৈশাখ। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায় নিত্যদিন 25শে বৈশাখ। কবিতাটা পাঠ করলাম, ভালো লেগেছিল। খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর করে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী হ্যাঁ, খুব ভালো লিখেছিলেন। আমার মানে পড়ে আমার খুব ভালো লেগেছিল। দিদি একটা কথা বলি এর মাঝখানে, ছোট্ট করে একটা কথা বলি, অনুষ্ঠানে এসে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা শেষে যাব, একদম শেষে মতামত জানতে চাইবো। এবারে আবার সহেলির কবিতা শুনে নি একটা। এখন আমি যেটা বলছি ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা কাকে নিয়ে নয়, এটা আমার নিজের লেখা কবিতা। আচ্ছা। আমার আমি। জীবনের রঙ্গমঞ্চে খেলা দেখাতে দেখাতে আজ জীবন ছায়ান্নে এসে দাঁড়িয়েছি। নিজেকে খুঁজছি ভীষণ ভাবে, কিন্তু যেদিকেই তাকাচ্ছি কোথাও মা বাবার ভালো মেয়ে, আবার কোথাও একজন ভালো বউকে দেখতে পাচ্ছি, কোথাও আবার একজন দায়িত্বে ভরা বৌমা উঁকি দিচ্ছে দরজার আড়াল থেকে। পেছন থেকে কে যেন ছুটে গেল, হ্যাঁ ওই তো একজন কর্তব্য ও ভালোবাসায় ভরা স্নেহময়ী মা, যে তার নিজের না পূরণ হওয়া স্বপ্নগুলোর বীজ বপন করছে তার সন্তানের মনে। ভালো করে চেয়ে দেখলাম এরা সবাই যে আমারই প্রতিচ্ছবি, একটা গোটা জীবনের নানা রূপ।
কিন্তু এতগুলো আমির মধ্যে আমার একান্ত আমিটাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল সে? আজ মনে হচ্ছে সে যে বহুদিন আগেই হারিয়ে গেছে। বাহ, সত্যি সত্যি তোর অনেক লেখাও সত্য কিন্তু কথা, অনেক আবেগ, মানে একদম সত্যি অনেক প্রশ্নের মধ্যে তুলে দিয়েছে। সত্যি বেশ অনেক চিন্তা, মানে অনেক কিছু ভাবনা তুলে দিল সাহেব। সত্যি একদম সহেলি কিন্তু সত্যি ভালো লিখেছে। সেটা আমি সত্যি নিজেকে আমরা কতটুকু চিনি বা বুঝি, তাই না? আমরা নিজেকে মানে অ্যানালিসিস করতে ভুলেই গিয়েছি এখন। বেশিরভাগটা তো পরের সমালোচনায় ব্যস্ত থাকি আমরা, কিন্তু নিজের যে দোষ, জানি না ভালো লাগা। আমাদের যে জিনিস, তাও এখন আমাদের জেনারেশন তাও নিজেকে সময় দিই আমরা, মানে নিজের পছন্দ অপছন্দটাকে প্রায়োরিটি দিই। কিন্তু আমাদের ঠিক আমার মাকে বা আমার শাশুড়ি মাকে বা আমার মাসি মামা মানে মামি এদের সবাইকে দেখেছি যে নিজের না জন্য সময়টা তাদের নেই। না সময় আমার মা না, একদম একদম সেলাই, উলের কাজ, ফেব্রিকের কাজ। কিন্তু এখন যদি বলি কখনো যে মা তুমি তো ওগুলো নিয়ে আবার বসতে পারো, মানে দূর আর ইচ্ছে করে না, আর আরও ধৈর্য নেই। মানে কোথাও তারা নিজেদের ওই আমিটাকে হারিয়ে ফেলেছে। তো সেই আমিটা, জায়গা থেকে হ্যাঁ আমার মনে হলো এটা যে জীবন একদম মেয়ে তাই। বৌমা মা এই দায়িত্বগুলো পালন করতে করতে পালন করতে করতে তারা হ্যাঁ হ্যাঁ সেই সত্তাটা নিজস্ব সত্তাটাকে তারা হারিয়েই ফেলে। মায়েরা এরা এমনই হয়। আর আমরা এমন মা দেখেই অভ্যস্ত, তাই না? এমন মাকেই আমরা পছন্দ করি, ভালোবাসি, বা এই মাকে দেখেই আমরা মানে ছোট থেকে বড় হয়েছি। এখন তাই জন্য মানে অন্য রকম যদি দেখি সন্তানের প্রতি অবহেলা কোনো মাকে, তখন যেন একটু অন্যরকম লাগে আর কি। যাই হোক, আচ্ছা, একটা আমরা কথা দেখো। বলবো দিদি, মানে একটা ছোট্ট হ্যাঁ কথা বল। বলি। এটা সোহিনী ম্যাডামকেও আমি বলতে চাইবো, এটা সোহিনী ম্যাডামকেও আমি একটু বলতে চাইবো যে আমাদের হ্যাঁ কবিতা কেন পায়, মানে কেন কবিতা পায়, কেন আমাদেরই কেন কবিতা পায়। তো আমার বাবা কবি ছিলেন, আমার বাবা খুব ভালো কবিতা লিখতেন, তো সেই দিনটা হয়তো আমার মধ্যে থাকার জন্য সেই কবিতাটা আমারও হ্যাঁ আসে। হ্যাঁ যখন একদম তাই। ইংলিশ অনার্স যখন পড়ছিলাম, তখন স্যারের কাছ থেকে দুটো কথা শুনেছিলাম। একটা হচ্ছে যে তুমি যদি ভালো মানুষ না হতে পারো, একদম পরিষ্কার স্বচ্ছ পবিত্র একদম সাফসুত্র মনের মানুষ না হতে পারো, কাব্য তোমার কাছে, শিল্প তোমার কাছে কোনোদিনই ধরা দেবে না, কিছুতেই ধরা দেবে একদম না। তাই। মানে তোমাকে খুব সত্যি কথা। সাফসুত্র মানুষ হতে হবে, মানে একেবারে মন থেকে খুব ভালো, ভীষণ ভালো। আর এই ভালো মানুষগুলোকে অন্য মানুষগুলো খুব ভালো করে পেষণ করতে চায়, খুব টর্চার করে, ভীষণ রকম ভাবে যন্ত্রণায় ফেলে। সেই যন্ত্রণা যখন ওই চোখের জল হয়ে যখন বুকের আগুনে পড়ে, তখনই সে কবিতা বলে তৈরি হয়। ওল্ডিস নিজেই বলেছেন না যে কবিরা শিল্পীরা সোশ্যালি আউটকাস্টেড, মানে সমাজ তাকে বহিষ্কার করে দেয়, সমাজ তাকে বুঝতে চায় না। সমাজ এতটা জটিল, তাদের জগতে শিল্পীর সুন্দর মনের কোনো স্থান নেই, তারা বুঝতে চায় না। তাই তো তাদের এই প্রতিবাদের সত্তা। কেন কেন এই যে এত কেন প্রশ্ন সোহিনী ম্যাডামের কবিতার মধ্যে এলো, এত যে আধ্যাত্মিকতা, এত আবেগ, এত আন্তরিকতার ছোঁয়া বারবার ফিরে আসবে, কারণ আমরা কবিরা মানুষের মাঝে থেকেও সোশ্যালি আউটকাস্টেড, আমাদের আলাদা করে দূরে সরিয়ে আলাদা করে রেখে দিয়েছে। সত্যি একদম ওই জন্যই আমাদের কবিতাগুলো পায়। হ্যাঁ হ্যাঁ যে কারণ হচ্ছে এই যে কবিদের মনটাই একটা অন্যরকম, মানে মানে তারা এই গতানুগতিক সমাজের মধ্যে যেন থেকেও থাকে না। তাদের মনে সবসময় একটা অন্য চিন্তা ভাবনা, সবসময় একটা সুন্দর ভাবনা। ও যে তুমি যেটা বললে যে হ্যাঁ ভালো মনের মানুষ হতে হবে একজন প্রথমে, তারপরে তো তোমার মধ্যে সেই কবিত্ব বা সত্তাটা জন্মাবে, তাই না? খুব ভালো বলেছো। ইমাজিনেশনটা না এলে কি করে তৈরি হবে, ইমাজিনেশনটা না এলে, সুন্দর মন না হলে তো ইমাজিন করতে পারবে না, কল্পনাই করতে পারবে না। ঈশ্বর কল্পনা করেছিলেন বলেই তো স্বর্গ তৈরি হয়েছিল। তো আমরা কল্পনা করতে পারি, আমরা সুন্দর জগতের কল্পনা করি, খালি চিন্তা করি কেন এটা হচ্ছে, এটা তো ভালো হতে পারে, আমরা তো অন্যভাবে চিন্তা করতে পারি। আর তখনই লোকে আমাদের বলে পাগল, আমাদের বলে অ্যাবনর্মাল। একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম জানেন তো, একটা অনেক ছোটবেলা, তখন মানে ক্লাস 8-9 পড়ি, তখন একটা পাগল মানে রাস্তার মাঝখান থেকে যাচ্ছিল,
সে হঠাৎ একটা কথা বললো, ঈশ্বর, একটা লাইন বললো, এটা কিন্তু ওর নিজের মন থেকে বেরিয়েছে, পাগল কিন্তু সে কমপ্লিট পাগল। সে লাইনটা কিরকম বলছে শুনুন, ঈশ্বর তাকালো কিন্তু চোরের মতো, ঈশ্বর তাকালো কিন্তু চোরের মতো, 5টা শব্দ বললো। কবিতা ভাবুন দিদি, মানে ঈশ্বর তাকালো, ঈশ্বর যে সর্বশক্তিমান সেও কমপ্লেক্সিটির কাছে তাকাতে পারছে না, যে ভালো হতে পারতো তবু তার অবস্থা এরকম। তবু তার অবস্থা এরকম। দেখো আমরা কি সুন্দর আড্ডা দিতে দিতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিলাম, একদম। 8:50 হয়ে গেল। এইরকম আড্ডা অনুষ্ঠান আমাদের তো চলতেই থাকবে প্রতি রবিবার। ভালো হয়। হ্যাঁ, আর সকলে এভাবে সাথে থাকলে আরো ভালো হবে এটুকু আশা করব। হ্যাঁ, এইবারে আমি একটু জিজ্ঞেস করে নি, তারপরে কবিতা আবার শুনবো, যে এই যে অনুষ্ঠানে এসে কেমন লাগছে, মানে মানে ত্রিনেত্রা সম্পর্কে কিছু কথা যদি বলে যাও, কিছু বার্তা যদি দিয়ে যাও তাহলে ভালো লাগবে আমাদের। প্রিয়াংশু আচ্ছা, প্রথমে বলো। প্রথমে আমি বলি, আমার যে জিনিসগুলো আমার আজকে প্রথম আমার আসা এই লাইভ অনুষ্ঠানে, যে এটা এই লাইভ অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে, সত্যি আমার এই ডিজিটাল টেকনোলজি আমার জানা নেই, তবে এইখানে ঢুকে আমার বেশ খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে যেন আমি একটা ঘরের মধ্যে বসে প্রোগ্রাম করছি, এবং এখানে সবাই পরিষ্কার করে আমরা নিজের মনের কথা বলছি, বাইরে কোনো আওয়াজ নেই, কোনো রকম চেঁচামেচি অশান্তি নেই, শান্ত মনে যেন আমরা পারফর্ম করতে পারছি, পারফর্ম শুনতে পারছি, সাউন্ড ক্ল্যারিটি খুব ভালো, এবং আমরা প্রত্যেকে বেশ সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারছি, একটা ঘরোয়া পরিবেশ পেয়েছি। এত সুন্দর পরিবেশ আমরা রবীন্দ্র সদনেও যদি যাই, বোধহয় এই এত সুন্দর পরিবেশ আমরা পাবো না, এটা আমার মনে হয়েছে। দ্বিতীয় যেটা মনে হয়েছে, মধুমিতা, লাইভ অনুষ্ঠান এমনই যে লাইভ অনুষ্ঠানে তাও মঞ্চ অনুষ্ঠানেরই মতো, দেখো আমরা দূর দূরে যারা থাকে প্রত্যেকে তাদের ঘরে বসে থাকে, অথচ আমরা তাদের সঙ্গে যোগাযোগ মানে যোগসূত্র বজায় রাখতে পারি, তাই না? হ্যাঁ বলো, তারপরে বলো। দ্বিতীয় হচ্ছে, আমরা যেখানে আমরা খুব কম সংখ্যকই, মানে 3জনই আমরা এখানে অংশগ্রহণ করেছি আজকে, বাকিরা লাইভ দেখছেন। মানে আপনারা যারা 2জন আছেন, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক প্রোগ্রামে যেখানে অংশগ্রহণ না করলেও আমি যেখানে গেছি কিছু উন্নাসিক মানুষ দেখেছি, নিজেদের বিরাট করে ভাবা, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা শিল্পী হয়েও আমরা খুব সাধারণ, আমরা খুব সিম্পল, আমরা যেন কত আন্তরিক, এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে। আর 3 নম্বর হচ্ছে যে আপনি যখন একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, সত্যি আপনার বাচনভঙ্গি এবং কি সুন্দর করে বারবার গুছিয়ে যে আমাদেরকে ইনভলভ করানো এবং আমাদের সমস্ত জড়তা দূর করে দেওয়া, আমি মানে ভাবছি যে মানে বুঝতেই পারছি না, এটা আমার প্রথম লাইভে আসা, প্রথম এই অনুষ্ঠানে আসা, যেন মনে হচ্ছে যেন আমি কতদিন ধরে যেন প্রোগ্রাম করছি, আর এটা প্রোগ্রাম মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে সত্যিকার একটা আড্ডা, এবং আমার যেন মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে আমি কবিতাটা যখন বলছি, যেন মনে হচ্ছে আমি আমার বাড়ির লোকেদের সামনে এগুলো বলছি, সত্যি ভালো লাগছে। উপরই পাওনা এখানে বলি সত্যি একটা পরিবার, যে এই পরিবারে সকলে মিলে আমরা মিলেমিশেই থাকি, মিলেমিশে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে থাকি। উপরই পাওনা যেটা হচ্ছে, আমি সৈনী ম্যাডামকে চিনি না, প্রথম দেখা ওনার সাথে এই লাইভে, উনি সবসময় দেখলাম একদম শুরু থেকে এখন পর্যন্ত উনি একদম হাসি মুখে রয়েছেন, পুরো সদা হাস্যময় মুখ, এবং কি মিষ্টি করে বলছেন। সর্বোপরি বলবো, উনি যখন কবিতাগুলো আবৃত্তি করে বলছেন, সেগুলো যেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। ভাবছি যে এইরকম দিকগুলো নিয়েও ভাবা যায়, এইগুলো নিয়েও চিন্তা করা যায়, মানে দামি দামি লেখকের আবৃত্তিগুলো, মানে তাদের কবিতাগুলো পাঠ শুনলাম, এবং তার মাঝখানে উনি স্বরচিত কবিতাগুলো যখন বললেন, আলাদা করতে পারছি না যে সত্যি এই লেখাগুলো সাধারণ লেখা, মানে সাধারণ আমাদের মতো সাধারণ মানুষদের লেখা। সর্বোপরি বলতে হয় বিকাশ বাবুর কথা, যে উনি অফ ক্যামেরার পিছনে থেকে আমাদের যেন একসাথে অদৃশ্য ভাবে নেপথ্যে থেকে বেঁধে দিয়েছেন, যেন মনে হচ্ছে যে আমরা কেউ আলাদা নই, মধুমিতাদি, প্রিয়াংশু, সৈনী, কোথায় যেন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে, যে সবাই যেন একটা ঘরের মধ্যে বসে আছি, আর এই মনে হচ্ছে যেন এই আড্ডাটা যেন না শেষ হলেই ভালো হয়, একাকিত্ব যেন কোথাও নেই।
একদম সময় যে আমাদের বাধা, সময়ের সঙ্গে আমাদের যে চলতে হয়, যার জন্য আমাদের বিদায় নিতেই হবে। সহেলি কিছু বলো। দাদা তো সবই বললেন। ত্রিনেত্রা সাহিত্য পত্রিকা বা ত্রিনেত্রার মানে ব্যাপারটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। ত্রিনেত্রা আমার আমি ত্রিনেত্রার সাথে আছি এবং ত্রিনেত্রা আমার মনে আছে। ত্রিনেত্রা আরো অনেক অনেক দূর এগিয়ে যাক, এই আড্ডা চলতেই থাকুক। প্রত্যেক রবিবার হয়তো এই ক্যামেরার ভেতরে না থাকতে পারি, ক্যামেরার পেছনে আমি লাইভে সবসময় থাকি। আর ওই সাহিত্য পত্রিকা যেন আমার একটাই উইশ, প্রত্যেক বাঙালির বুক সেলফে যেন ওই পত্রিকাটা থাকে। অনেক ভালোবাসা সহেলি তোকে, তুই এইভাবে যে বলা মানে ভাবার জন্য চিন্তা করেছিস। আমাদের সঙ্গে আমাদের আছেন অশেষ দে দাদা। এই দাদা একদম প্রথম দিন থেকে ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার সঙ্গে আছেন, এবং তিনি আছেন সুভাষ রয়, আমার বন্ধু, আয়কর বিভাগের চাকরি করেন, কিন্তু ভীষণ ভালো সাহিত্য প্রেমী, লেখেনও ভালো, যেমন সুন্দরভাবে তেমনি বাচনভঙ্গিও তার সুন্দর। প্রত্যেকে আমাদের এই ত্রিনেত্রাকে সমৃদ্ধ করছে। অশেষ দাকে, সুভাষকে আমার অনেক ধন্যবাদ বলবো না, অনেক আন্তরিক শুভেচ্ছা। আর স্মিতা তো আছেই, স্মিতা বললামই যে খুব ভালো লাগে তোর কথা সহেলি, স্মিতা দি লিখছে খুব ভালো লাগে তোর কথা সহেলি। যাই হোক, প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। এভাবেই ত্রিনেত্রার সাথে থেকো। এবারে শেষ কবিতা সহেলি কি শোনাচ্ছিস? একটা 57 হয়ে গেছে, বল সহেলি একটা শুনিয়ে দাও, তারপর প্রিয়াংশু একটা ছোট কবিতা আজকে আমার শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অংশুমান করেন লেখা রবীন্দ্রনাথ। শিলাই আপনি বলেন, জোড়াসাঁকো ভাবে আপনি এলেন। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নয়, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার সে প্রশ্নের আপনি গোড়ার রচেছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবি তার। যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাত খালি ওই বাড়িয়ে আনো, তাও তো আমার হাতে, পড়বো তারে, পড়বো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসের টেবিল চাপতে তাকে তরুণ ঘোষণা করে আপনি তার। আপনি আসলে মাত্রা দেখতে যত জোর বাঙালি, তত জোর রবীন্দ্রনাথ। শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের, দাদামশের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আবেলের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, হিরুকিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তন্ত্রের রবীন্দ্রনাথের দেখা হয়েছে। দারুণ দারুণ, অপূর্ব 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 কবিতাটা। খুব সুন্দর। তাহলে হ্যাঁ, খুব সুন্দর লাগলো। প্রিয়াংশুর কাছে শুনে নি আবার একটা কবিতা। শেষ নিবেদন আজকের অনুষ্ঠানে, কারণ 9টা বেজেই গেছে। তো মাতৃ দিবস আজকে, এবং মায়ের মাতৃ দিবস, তো শাশুড়িও বৌমার মা, তাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক থাকা উচিত, কিন্তু তাদের মধ্যে যে মানে কি তেঁতুল যে সম্পর্কটা, সেই নিয়ে একটা কথা, ছোট্ট কবিতা। তো কবিতার নাম হচ্ছে ডিটো। ডিটো ডিটো মানে হুবহু ডিটো। মালা দিদির শাশুড়ি মা শুক্লাবালা দেবী,
হঠাৎ দেখেন বৌমাটি তার কাঁচে বসে হেবি। জিজ্ঞেস করেন, কি হয়েছে, ভাসছ চোখের জলে? চোখটি মুছে কান্না চেপে ডুকরে মালা বলে, আমি কি মা দেখতে কালো, চোখ কি আমার টেরা, দেখতে আমি পেতনি মাগো, উচ্চটা কি গেড়া, দাঁতটা আমার উঁচু কি মা, নাকটা কি মা বোচা, চুলগুলো কি পাটের মতো, গুরু খোঁচা খোঁচা। শুক্লা বলেন, বলতে আছে এমন কথা ছি মা, হীরের টুকরো বউটি আমার, লক্ষ্মী প্রতিমা। মালা বলে, সবাই কেন, বলবে তবে যত, তুই হয়েছিস দেখতে ডিটো তোর শাশুড়ির মতো। অসাধারণ অসাধারণ। শেষ ভালো যা সব ভালো, শেষটা দারুণ বললো। খুব মজা, মানে খুব আজকের কবিতার অনুষ্ঠান হলো, কিন্তু মানে এতটুকু কেউ মানে বোর ফিল করেনি। মানে আমরা আমাদের আড্ডা বা কথায় কবিতায় এত সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা সাজানো হয়েছিল, খুব ভালো লেগেছে। প্রিয়াংশু, সহেলি, তোমরা আবারও একদিন এসো এই আড্ডা অনুষ্ঠানে। আর আবারও বলে দিই, ত্রিনেত্র সাহিত্য পত্রিকার ৫ম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হবে ২৯শে জুন ২০২৫-এ এবং ৩০শে মে মধ্যে ২০২৫-এর মধ্যে সকলের কাছে লেখা আহ্বান করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে টাইপ করে লেখা পাঠাবেন 9800213350 এই নম্বরে, বিকাশ চন্দ্র সরকার পত্রিকার সম্পাদক নম্বরে। এছাড়াও আমরা যে কারোর কাছে কেউ যদি লেখা পাঠায় সে নিশ্চয়ই আমাদের কাছে পৌঁছে দেবে। যদি সহেলির কাছে কেউ লেখা পাঠায় সহেলিও পৌঁছে দেবে আমাদের কাছে, প্রিয়াংশুর কাছেও কেউ লেখা পাঠালে আমাদের কাছে সেটা ঠিক পৌঁছে যাবে প্রত্যেকের কাছে, এটুকু আমার বিশ্বাস। আর কি বলবো, যেতে যেতে বিকাশের লেখা আরেকটি কবিতার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করে শেষ করব আজকের অনুষ্ঠান। তোমাকে ঈশ্বর বলি না আমি, আমার সভ্যতায় তুমি আলো, কোলাহলের গল্প বলতে একক নির্জনতায় তুমি প্রেমিক হতে পারো। আমার কৈশোরের ছড়া, আমার যৌবনের সঙ্গীত, আমার বার্ধক্যের মূল্যায়নে তুমি কবিতার অভিনয় করো। তুমি ছন্দ, তুমি আনন্দ, তুমি সুর। তোমাকে ঈশ্বর বলি না আমি, আমার পৃথিবীতে তুমি বসন্ত। এক মুঠো স্বপ্ন যখন করা নাড়ে, প্রান্তিক ভূমিকায় তুমি বন্ধু হতে পারো। আমার লাল মাটির লালন, আমার পলাশের রং, আমার গঙ্গার পাড় ভাঙা ঢেউয়ে তুমি ফাটিয়ালি মাঝি, বৈঠায় দাও টান। তুমি সত্য, তুমি সারথি, তুমি সংকল্প। তোমাকে ঈশ্বর বলি না আমি, আমার কাব্যলোকে তুমি প্রেরণা। এক আকার বৃষ্টি শেষে তুমি নির্মল জ্যোৎস্না হতে পারো। আমার প্রভাতের সূর্য, আমার দুর্জয়ের তেজ, আমার ঝরা পাতার দিন শেষ হয়ে এলে তুমি নব কিশোরী এসে ধরা দাও। তুমি রবি, তুমি জ্যোতি, তুমি চিরমঙ্গল শিখা। তোমাকে ঈশ্বর বলি না আমি, তুমি জগতের রূপরেখা, তুমি জগতের রূপরেখা। তাই তো আমরা এটা বলতেই পারি, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এসো আর কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তাহলে জীবনের ধ্রুব তারা করে কবিগুরুর চরণে শ্রদ্ধা জানিয়ে আজকের সর্বশেষে আরেকটা কথা বলি, এই যে এত শিল্পীকে পাওয়া সত্যি, মানে আরো হয়তো শিল্পীদের সাথে আমি পরিচিত হব, এনাদের পাওয়া সত্যি ত্রিনেত্রার মুকুটে পালক, রঙিন পালক। একদম ত্রিনেত্রা বলি না, সবসময় বলি ত্রিনেত্রা ধন্য, এতজনকে সাথে পেয়েছে বলে ত্রিনেত্রা ধন্য। আমরা সেই জন্য আমাদের সকলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই শিল্পীদের এবং যারা দর্শক বন্ধু আছেন। দর্শক বন্ধু ছাড়া তো এই অনুষ্ঠান সম্ভব হতো না।
তাই প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামী রবিবার ঠিক রাত 8টায় সাহিত্য সৃজন সৃষ্টি আড্ডার আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হব। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।